हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর মাই লাস্ট ডাচেস এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। মাই লাস্ট ডাচেস, মাই মানে আমার, লাস্ট মানে শেষ, আর ডাচেস হলো ডিউক বা রাজার পত্নী, তাকে ডাচেস বলা হয়। মাই লাস্ট ডাচেস আমার শেষ পত্নী, লিখেছেন রবার্ট ব্রাউনিং, যার সময়কাল ছিল 1812 টু 1889, অর্থাৎ 1812 সালে তার জন্ম এবং 1889 সালে তার মৃত্যু। এই টেক্সটটা শুরু করার আগে প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। এই অংশটুকু কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে নেই, যার জন্য আমি আলাদা করে পিডিএফ তৈরি করে তোমাদের পড়াচ্ছি, যাতে এই অংশ থেকে কোনো প্রশ্ন এলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো, রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড প্লেরাইট হুজ ড্রামাটিক মোনোলগস পুট হিম হাই অ্যামাং দ্য ভিক্টোরিয়ান পোয়েটস। রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রবার্ট ব্রাউনিং ছিলেন একজন ইংরেজ কবি অ্যান্ড প্লেরাইট এবং নাট্যকার, হুজ ড্রামাটিক মোনোলগস পুট হিম হাই। ড্রামাটিক মোনোলগ কি? ড্রামাটিক মোনোলগ হলো এমন এক ধরনের কবিতা যেখানে একজন বক্তা থাকেন এবং একজন শ্রোতা থাকেন, এবং শ্রোতার অন্য কোনো কাজ থাকে না শুধুমাত্র শোনা ছাড়া, এবং বক্তা একাকী যা বলার সেটা বলে যান। এই ধরনের কবিতাকে বলা হয় ড্রামাটিক মোনোলগ। এবং আমাদের এই যে কবিতা মাই লাস্ট ডাচেস, এটাও কিন্তু এক ধরনের ড্রামাটিক মোনোলগ। এটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রেখো। তো হুজ ড্রামাটিক মোনোলগস পুট হিম হাই, রবার্ট ব্রাউনিং যার ড্রামাটিক মোনোলগ বা এই ধরনের যে কবিতা পুট হিম হাই, তাকে উচ্চ স্থানে রেখেছিল অ্যামাং দ্য ভিক্টোরিয়ান পোয়েটস, ভিক্টোরিয়ান যুগের কবিদের মধ্যে। হি ওয়াজ নোটেড ফর আয়রনি, ক্যারেক্টারাইজেশন, ডার্ক হিউমার, সোশ্যাল কমেন্টারি, হিস্টোরিক্যাল সেটিংস অ্যান্ড চ্যালেঞ্জিং ভোক্যাবুলারি অ্যান্ড সিনট্যাক্স। হি ওয়াজ নোটেড, তিনি প্রসিদ্ধ ছিলেন কিসের জন্য? ফর আয়রনি, ব্যঙ্গাত্মক রচনার জন্য, ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়নের জন্য, ডার্ক হিউমার, গভীর হাস্যরসের জন্য, সোশ্যাল কমেন্টারি, সামাজিক ভাষ্যের জন্য, হিস্টোরিক্যাল সেটিংস, ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য, অ্যান্ড চ্যালেঞ্জিং ভোক্যাবুলারি অ্যান্ড সিনট্যাক্স, এবং চ্যালেঞ্জিং ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার এবং সিনট্যাক্স এবং বাক্যের গঠনের জন্য। মাই লাস্ট ডাচেস ইজ ফ্রিকুয়েন্টলি অ্যান্থোলজাইজড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ দ্য ড্রামাটিক মোনোলগ। মাই লাস্ট ডাচেস এই কবিতাটা ইজ ফ্রিকুয়েন্টলি অ্যান্থোলজাইজড মানে প্রায়শই সংকলিত হয় অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ড্রামাটিক মোনোলগ, ড্রামাটিক মোনোলগের একটি উদাহরণ হিসেবে। ইট ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 1842 ইন ব্রাউনিংস ড্রামাটিক লিরিক্স। ইট ফার্স্ট অ্যাপিয়ার্ড, এটা প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1842 1842 সালে, ইন ব্রাউনিংস ড্রামাটিক লিরিক্স, ব্রাউনিংয়ের ড্রামাটিক লিরিক্সে। তাহলে এটা কবে প্রথম প্রকাশিত হয়েছিল এবং কোথায় প্রকাশিত হয়েছিল সেটা মাথায় রাখবে। দ্য পোয়েম ইজ কম্পোজড ইন 28 রাইমিং কাপলেটস অফ আয়াম্বিক পেন্টামিটার। দ্য পোয়েম ইজ কম্পোজড, কবিতাটি রচিত হয় ইন 28 রাইমিং কাপলেটস অফ আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটারের 28টা রাইমিং কাপলেটে। রাইমিং মানে ছন্দময়, আর কাপলেট মানে জোড়া। এক জোড়া মানে কি দুটো, তাহলে 28 জোড়া অর্থাৎ 28 দুগুণে 56। তাহলে এই কবিতার মধ্যে টোটাল 56টা লাইন রয়েছে। In the first edition of dramatic lyrics, the poem was merely titled Italy. In the first edition of dramatic lyrics, dramatic lyrics-এর প্রথম সংস্করণে the poem was merely titled Italy, এই কবিতাটি শুধুমাত্র নামকরণ করা হয়েছিল ইতালি বলে। এই টেক্সটটা শুরুর আগে এই টেক্সটের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটু বলে দিই, তাতে তোমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। দেখো, টেক্সটের ওপরেই লেখা আছে ফেরারা। ফেরারা কি? ফেরারা হলো ইতালির একটি শহর, যে শহরের একটা গল্প, এবং এই শহরের পঞ্চম যিনি ডিউক বা রাজা, সেই ডিউক এবং তার লাস্ট ডাচেস বা শেষ পত্নীকে নিয়ে এই কবিতাটা। এখানে যে ডিউকের কথা বলা হচ্ছে তার নাম আলফানসো টু ডি এস্টি, এবং যে ডাচেস বা তার যে শেষ পত্নী যার কথা বলা হচ্ছে তার নাম লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি। এই কবিতার মধ্যে আরও কয়েকটা চরিত্র রয়েছে, যেমন একটি কাল্পনিক চিত্রকর রয়েছেন একজন ভাস্কর, এবং রয়েছেন একজন বার্তাবাহক দূত। দূত কিন্তু এখানে কোনো রকম কথা বলছে না, সে শুধুমাত্র শ্রোতার ভূমিকা পালন করছে, শুধুমাত্র শুনছে, এবং ডিউক এখানে স্পিকার বা বক্তার ভূমিকা পালন করছে, যা বলার তিনিই কিন্তু বলছেন। এই কবিতায় আমরা দেখতে পাবো যে রাজার শেষ পত্নী বা লাস্ট ডাচেস মারা গেছেন, এবং তিনি আবার নতুন করে বিবাহের কথা ভাবছেন, এবং সেই জন্যই একজন দূত এসেছেন রাজার কাছে বা ডিউকের কাছে একজন পাত্রীর সংবাদ নিয়ে। তো এই দূত এবং ডিউকের মধ্যে কথোপকথন হচ্ছে। তো ডিউক কী করেন, এই দূতকে নিয়ে সোজা চলে যান
তার লাস্ট ডাচেস বা শেষ পত্নীর একটি ছবির সামনে, এবং সেই ছবির সামনে দাঁড়িয়ে রাজা বা ডিউক সেই দূতকে তার স্ত্রীর বর্ণনা দিতে শুরু করেন এবং ছলে বলে কৌশলে তিনি বোঝাতে চেষ্টা করেন যে কী ধরনের পত্নী বা কী ধরনের স্ত্রী তার পছন্দ এবং কোন কোন স্বভাবগুলো তার মধ্যে থাকতে হবে এবং কোন কোন স্বভাবগুলো তার মধ্যে থাকবে না। এই সমস্ত বিষয় এই কবিতার মধ্যে উপস্থাপিত হয়েছে। তো চলো কবিতাটা শুরু করা যাক। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। রাজা প্রথমেই সেই মেসেঞ্জার বা দূত যে তার কাছে তার বিবাহের জন্য পাত্রীর সংবাদ নিয়ে এসেছে তাকে তার স্ত্রীর বা লাস্ট ডাচেস অর্থাৎ শেষ পত্নীর একটি ছবির সামনে নিয়ে যান এবং সেই ছবিকে নির্দেশ করে তিনি বলেন, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। ওই যে উনি হলেন আমার লাস্ট ডাচেস বা শেষ পত্নী, পেইন্টেড অন দ্য ওয়াল, যার ছবি দেয়ালে অঙ্কিত রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি আর অ্যালাইভ। লুকিং দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ সি আর অ্যালাইভ যেন তিনি জীবন্ত, অ্যাজ ইফ মানে যেন। আর লক্ষ্য করে দেখো এখানে সি এর পর ওয়ার রয়েছে। আমরা কি জানি সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার রয়েছে। কেন রয়েছে? কারণ এটা একটা কাল্পনিক বিষয়। তাকে দেখে জীবন্ত মনে হচ্ছে কিন্তু তার তো সত্যিকারের জীবন্ত হওয়া সম্ভব নয়, তিনি তো মারা গেছেন। এই বিষয়টাকে বলা হয় সাবজাংটিভ মোড, যার জন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। এরপর তিনি বলছেন, আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। এখানে PIEC পিস, পিস মানে হলো ছবি। আই কল দ্যাট পিস, আমি ওই ছবিটাকে বলি এ ওয়ান্ডার, একটা বিস্ময়। নাও ফ্রা প্যান্ডেলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। নাও ফ্রা প্যান্ডেলফস হ্যান্ডস, ফ্রা প্যান্ডেলফ হলো একজন কাল্পনিক চিত্রকর। ডিউ বলছেন ফ্রা প্যান্ডেলফস হ্যান্ডস মানে ফ্রা প্যান্ডেলফের হাত ওয়ার্কড বিজিলি ব্যস্তভাবে কাজ করেছিল এ ডে, একটা দিন, অর্থাৎ একটা সারা দিন ধরে তার হাত ব্যস্তভাবে কাজ করেছিল, যার ফলে এই ছবিটা তৈরি হয়েছে। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং তিনি দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ছবির মধ্যে তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। উইল ইট প্লিজ ইউ, এটা কি আপনাকে সন্তুষ্ট করবে? সিট অ্যান্ড লুক অ্যাট হার, এখানে বসলে এবং তার দিকে তাকালে। আই সেড ফ্রা প্যান্ডেলফ বাই ডিজাইন। আই সেড আমি বলেছিলাম ফ্রা প্যান্ডেলফকে বাই ডিজাইন। বাই ডিজাইন মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টাকে তৈরি করতে, অর্থাৎ তার যে ছবিটা, তার লাস্ট ডাচেসের ছবিটা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করতে ডিউক বলেছিলেন। কেন বলেছিলেন? ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স। ফর যাতে, নেভার রিড স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক, আর রিড মানে এখানে পড়া নয়, বোঝা। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, যাতে তোমার মতো কোনো আগন্তুক বুঝতে না পারে দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স। কাউন্টেনেন্স মানে ফেস বা মুখমণ্ডল, অর্থাৎ ওই ছবির মধ্যে লাস্ট ডাচেসের যে মুখমণ্ডল, সেই মুখের মধ্যে কি প্রকাশ হচ্ছে, তার মুখমণ্ডলের মধ্যে দিয়ে কী প্রকাশ পাচ্ছে, অর্থাৎ কি বক্তব্য যেন ফুটে উঠেছে সেই ছবির মধ্যে, সেটা যেন কেউ বুঝতে না পারে, তার জন্য এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করতে আমি বলেছিলাম ফ্রা প্যান্ডেলফকে। দ্য ডিপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। দ্য ডিপথ মানে গভীরতা, অ্যান্ড প্যাশন এবং আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। আর্নেস্ট গ্ল্যান্স মানে আন্তরিক দীপ্তি। সেই ছবির মধ্যে, তার লাস্ট ডাচেসের ছবির মধ্যে তার মুখমণ্ডলের মধ্যে একটা আন্তরিক দীপ্তি ছিল, এবং সেই আন্তরিক দীপ্তির যে ডিপথ বা গভীরতা এবং প্যাশন মানে আবেগ, সেটা যাতে কেউ বুঝতে না পারে তার জন্যই এভাবে ছবিটাকে তৈরি করা। বাট টু মাইসেলফ দে টার্নড, শুধুমাত্র আমার দিকে তারা ঘুরতো। তারা বলতে কে? তারা বলতে এই যে দূত এসেছে সেই দূতের মতো যে কোনো আগন্তুক, তারা কার দিকে ঘুরতো? এই ডিউকের দিকে বা রাজার দিকে। সেই জন্যই রাজা বলছেন তারা শুধুমাত্র আমার দিকে ঘুরতো। কেন ঘুরতো? সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। সিন্স যেহেতু, নান পুটস বাই দ্য কার্টেন, সেই যে ছবিটা ছিল লাস্ট ডাচেসের, সেই ছবিটা কিন্তু একটা পর্দা দিয়ে ঢাকা থাকতো, এবং সিন্স মানে যেহেতু, নান পুটস বাই দ্য কার্টেন কেউই সেই পর্দাটা সরাতে পারতো না বা কারোরই সেই পর্দাটা সরানোর অধিকার থাকতো না, তাই সকলে আমার দিকে ঘুরতো। আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি সেটা তোমার জন্য সরিয়ে দিয়েছি। বাট আই, কিন্তু শুধুমাত্র আমি ছাড়া কারোর কিন্তু এটা সরানোর অধিকার নেই বা কেউ পারে না এটা সরাতে। অ্যান্ড সিমড অ্যাজ ইফ উড আস্ক মি। অ্যান্ড সিমড, এবং এটা দেখে মনে হবে, অ্যাজ ইফ দে উড আস্ক মি, যেন তারা আমাকে জিজ্ঞেস করবে, ইফ দে ডাস্ট, যদি তাদের সাহস হয়। অর্থাৎ সেই বার্তাবাহক দূতের মতো অন্যান্য যে সমস্ত আগন্তুকরা এখানে আসে, তাদের যদি সাহসে কুলোয়, তারা যদি সাহস করতে পারে, ডাস্ট মানে সাহস করতে পারা, তাদের যদি সাহস হয় তবেই তারা আমাকে জিজ্ঞেস করবে। অর্থাৎ ডিউককে তো প্রশ্ন করা সবার পক্ষে সম্ভব নয়, সবাই তো সাহস করে তাকে প্রশ্ন করতে পারে না। সেই জন্য বলছে তাদের যদি সাহসে কুলোয় তাহলে তারা আমাকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার। হাউ মানে কিভাবে, সাচ এ গ্ল্যান্স এরকম একটা দীপ্তি, কেম দেয়ার সেখানে এলো।
অর্থাৎ তার লাস্ট ডাচেস বা শেষ পত্নীর মুখমণ্ডলের মধ্যে যে একটা দীপ্তি রয়েছে, কীভাবে সেই দীপ্তি তার মুখের মধ্যে এলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস। সুতরাং নট দ্য ফার্স্ট আর ইউ, তুমি প্রথম নয় বা আপনি প্রথম নন, টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যিনি আমার দিকে এভাবে ঘুরলেন এবং প্রশ্ন করলেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। বলছে স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতির জন্য নয়, মানে সেই লাস্ট ডাচেস বা তার শেষ পত্নীর মুখের মধ্যে যে দীপ্তি, যে একটা উজ্জ্বল ভাব, সেটা যে তার স্বামী সেখানে উপস্থিত রয়েছে শুধুমাত্র সেই কারণে নয়। কল্ড দ্য স্পট অফ জয়, যেটা কল্ড মানে ডেকে আনতো, দ্য স্পট অফ জয় আনন্দের চিহ্ন, স্পট মানে চিহ্ন আর জয় মানে আনন্দ। আনন্দের চিহ্ন বলতে বোঝায় তার মুখে একটা হাসি। যখন কেউ হাসে তখন দেখবে তার মুখের মধ্যে চামড়াগুলো কিছুটা কুঞ্চিত হয়ে যায় না, সেই সময় তার মুখের যে ভাব হয়, যে অভিব্যক্তি ফুটে ওঠে, সেটাকেই বলা হচ্ছে স্পট অফ জয়। আমরা তো আনন্দেই হাসি, কেউ তো দুঃখে হাসি না, তো সেটা হলো স্পট অফ জয় বা আনন্দের চিহ্ন। এই যে আনন্দের চিহ্ন বা স্পট অফ জয়, সেটা ডেকে আনে কোথায়? ইন্টু দ্য ডাচেসেস চিক, সেই ডাচেসের গালের মধ্যে। সেটা শুধুমাত্র যে তার স্বামী উপস্থিত রয়েছে শুধুমাত্র সেই কারণে নয়। পারহ্যাপস, সম্ভবত, ফ্রা প্যান্ডেলফ চান্স টু সে, ফ্রা প্যান্ডেলফ সম্ভবত এটাকে বলতে চেয়েছিলেন। হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু। হার ম্যান্টেল, ম্যান্টেল মানে ঢিলেঢালা পোশাক, অর্থাৎ সেই ডাচেস যে ঢিলেঢালা পোশাক পরে রয়েছে ওই ছবির মধ্যে, তার সেই ঢিলেঢালা পোশাকটা ল্যাপস ওভার মানে ঢেকে রাখে মাই লেডিস রিস্ট টু মাচ। মাই লেডিস রিস্ট অর্থাৎ ডিউক বলছেন আমার লেডি অর্থাৎ আমার যে স্ত্রী, তার রিস্ট অর্থাৎ কবজিগুলো টু মাচ খুব বেশি পরিমাণেই ঢেকে রেখেছে। অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস। অর পেইন্ট মানে এই যে ছবিটা, সেটা মাস্ট নেভার হোপ কখনোই আশা করেনি, টু রিপ্রোডিউস মানে প্রকাশ করবে, দ্য ফেইন্ট হাফ ফ্লাস। দ্য ফেইন্ট, ফেইন্ট মানে ক্ষীণ, হাফ মানে অর্ধেক, আর ফ্লাস মানে এখানে হাসি। এই যে ছবিটা, সেটা কখনোই আশা করেনি যে এটা তার মধ্যে যে ক্ষীণ একটা হাসি রয়েছে সেটাকে প্রকাশ করবে। দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, যেটা তার গলার মধ্যেই মারা গেছে, অর্থাৎ তার গলা থেকে উঠে মুখ পর্যন্ত আসেনি, গলার মধ্যেই এটা মারা গেছে। এই যে লাস্ট ডাচেসের কথা বলা হচ্ছে, ইনি কিন্তু একজন খুবই সরল মহিলা এবং প্রত্যেককেই তিনি সমান নজরে দেখেন, এবং যার সঙ্গেই তার দেখা হোক না কেন তিনি তার দিকে তাকিয়ে অল্প একটু হেসে তাকে অভিবাদন জানান। এটাই বলা হচ্ছে যে সেই হাসিটাই কিন্তু প্রকাশ করার কথা এই ছবিটা ভাবেনি, এবং তার সেই হাসিটা তার গলার মধ্যেই মারা গেছে। সাচ স্টাফ ওয়াজ কার্টসি। সাচ স্টাফ, এই যে বিষয়টা মানে এই যে তিনি যে কোনো কাউকে দেখে অল্প একটু হেসে অভিবাদন জানান, সেই বিষয়টা ওয়াজ কার্টসি, এটা ভদ্রতা। সি থট, তিনি ভাবতেন, অর্থাৎ সেই ডাচেস ভাবতেন যে এটাই হলো ভদ্রতা। অ্যান্ড কজ এনাফ, এবং এই বিষয়টাই অনেক কিছুর কারণ হয়েছিল। ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, সেই স্পট অফ জয় বা আনন্দের যে চিহ্ন সেটাকে ডাকার জন্য। সি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল, একটা মন ছিল। হাউ শ্যাল আই সে, কীভাবে আমি সেটা বলবো। টু সুন মেড গ্ল্যাড, টু সুন মানে যেটা খুব তাড়াতাড়ি, মেড গ্ল্যাড আনন্দিত হয়ে যেত, টু ইজিলি ইমপ্রেসড খুব সহজেই মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সি লাইকড মানে তিনি পছন্দ করতেন, হোয়াট এভার সি লুকড অন তিনি যাই দেখতেন, তিনি তিনি তাই পছন্দ করতেন। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং তার দৃষ্টি সব জায়গায় যেত। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, বলছে মহাশয় ইট ওয়াজ অল ওয়ান মানে সব কিছুই তার কাছে একই রকম ছিল। মাই ফেভার অ্যাট হার ব্রিস্ট, ফেভার মানে বিশেষ উপহার। ডিউক বলছেন মাই ফেভার মানে আমার একটা বিশেষ উপহার, অ্যাট হার ব্রিস্ট তার বক্ষের ওপর রয়েছে। এখানে বিশেষ উপহার বলতে বলা হয়েছে একটা নেকলেস বা একটা কণ্ঠহার, যেটা ডিউক তার পত্নীকে দিয়েছিলেন এবং তার পত্নী সেটা গলায় পরে থাকতেন, তো সেটাকেই বলা হচ্ছে মাই ফেভার অ্যাট হার ব্রিস্ট, আমার একটা বিশেষ উপহার তার বক্ষের ওপর রয়েছে। আমার এই উপহারটা ঠিক ততটাই যতটা দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, যতটা পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায় এবং আলো যখন ক্ষীণ হয়ে আসে, একদম কমে আসে, সেই বিষয়টা তার কাছে যতটা বিশেষ, আমার এই উপহারটাও কিন্তু ততটাই বিশেষ, মানে কোনো পার্থক্য নেই, দুটোই একই জিনিস। দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। দ্য বাউ অফ চেরিস, বাউ মানে কি গাছের ডাল, ওই চেরি গাছের ডালগুলো সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস মানে উপযাজক বা সোজা কথায় বলতে গেলে গায়ে পড়া লোকজন, মানে ধরো কারো সাহায্যের দরকার নেই কিন্তু সে যেচে যে বলছে যে আপনাকে কি কোনো সাহায্য করব, আপনার কোনো সাহায্য প্রয়োজন, এরকম কিছু গায়ে পড়া লোক থাকে না, সেই সমস্ত লোকদেরই বলা হচ্ছে উপযাজক। তো ডিউক বলছেন এরকম কোনো বোকা উপযাজক ব্যক্তি
চেরি গাছের ডাল ভেঙে এনে ইন দ্য অর্চার্ড ফর হার, অর্চার্ড মানে ফলের বাগান, ফলের বাগানে তার হাতে দেয় এবং সেটাও কিন্তু তার কাছে সেই একই রকম বিশেষ হয় যতটা তার দেয়া সেই বিশেষ উপহার, মানে কোনো পার্থক্য নেই। দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, দ্য হোয়াইট মিউল, মিউল মানে খচ্চর, ঘোড়ার মতো এক ধরনের প্রাণী এটা। তো সেই সাদা খচ্চর সি রোড, যেটার ওপরে তিনি চড়েন, উইথ রাউন্ড দ্য টেরেস, এবং বাগানের চত্বরে তিনি ঘুরে বেড়ান, সেটাও কিন্তু তার কাছে একই রকম বিশেষ। মানে ডিউকের দেওয়া সেই বিশেষ উপহার তার কাছে যেমন, তেমনই পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায় তার আলো কমে আসাটা, সেই বিষয়টাও তার কাছে ততটাই বিশেষ। তেমনই কোনো উপযাজক ব্যক্তি যদি চেরি গাছের ডাল ভেঙে এনে তার হাতে দেয়, সেটাও একই রকম তার কাছে বিশেষ। এবং যে হোয়াইট মিউল বা যে সাদা খচ্চরের ওপর চড়ে তিনি বাগানের চত্বরে ঘুরে বেড়ান, সেটাও তার কাছে একই রকম বিশেষ, কোনো পার্থক্য নেই। আসলে রাজা খুব অহংকারী এবং তিনি বোঝাতে চাইছেন যে আমার দেয়া জিনিসটার সঙ্গে এই সাধারণ জিনিসগুলোর তুলনা করছেন রানী, এবং আমার দেওয়ার যে বিশেষ জিনিস সেটার সঙ্গে সেটার গরিমাকে তিনি নষ্ট করছেন। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, অল অ্যান্ড ইচ মানে প্রত্যেকটা জিনিসই, উড ড্র ফ্রম হার তার থেকে পেত, অ্যালাইক মানে একইভাবে, দ্য অ্যাপ্রুভিং স্পিচ মানে প্রশংসা, সব কিছু জিনিসই তার কাছে একই রকমভাবে প্রশংসা পেত, মানে কোনোটা কম কোনোটা বেশি এরকম কিছু নয়। রাজার জিনিস তার কাছে যেমন, কোনো সাধারণ ব্যক্তি বা সাধারণ কোনো জিনিস তার কাছে একই রকম। অর ব্লাস অ্যাট লিস্ট, অর ব্লাস অথবা তার মুখে একটা লাল আভা ফুটে উঠতো, অ্যাটলিস্ট অন্ততপক্ষে, মানে একই রকমভাবে তিনি সব কিছুতে ব্লাস করতেন বা লজ্জা পেতেন, বা তার মুখের ওপর একটা হালকা গোলাপি বা লাল আভা ফুটে উঠতো, সেটা তার রাজা সামনে এলে বা যে কোনো ব্যক্তি সামনে এলে একই রকম হতো, কোনো আলাদা হতো না, কোনো পার্থক্য ছিল না। সি থ্যাঙ্কড মেন, তিনি মানুষদের বা এখানে মেন অর্থাৎ পুরুষদের ধন্যবাদ জানাতেন, গুড এটা ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এমন একটাভাবে তিনি ধন্যবাদ জানাতেন, আই নো নট হাউ, আমি জানি না আমি কিভাবে সেটা প্রকাশ করব, আমি কিভাবে সেটা বলবো। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift, as if যেন she ranked my gift, তিনি আমার উপহারকে তুলনা করতেন, of a 900 years old name, 900 years old name বলতে এখানে বোঝানো হয়েছে এই কবিতার যিনি ডিউক, তিনি যে বংশ থেকে বিলং করেন সেই বংশের 900 বছর পুরনো একটি ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য নিয়ে তিনি গর্বিত এবং তিনি অহংকার বোধ করেন, এবং তিনি বলছেন যে এরকম একজন বংশ থেকে আমি বিলং করি, এবং আমার উপহারকে তিনি তুলনা করেন উইথ এনিবডিজ গিফট, মানে যে কোনো কারোর উপহারের সঙ্গে, অর্থাৎ আমার গিফট আর যে কোনো কারোর গিফট কি একরকম হলো? আমি এরকম একটা 900 বছর পুরনো ঐতিহ্যবাহী একটা বংশ থেকে বিলং করি আর আমার গিফটের সাথে কিনা অন্য কারো গিফটের তুলনা করা হচ্ছে, অর্থাৎ এখানে তার অহংবোধে আঘাত লাগছে, এখানে তার মধ্যে যে অহংকার রয়েছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিপলিং, বলছে হু উড স্টুপ, কে ঝুঁকবে বা কে মাথা ঝোঁকাবে, টু ব্লেম তাকে দোষারোপ করতে, অর্থাৎ রাজার মনে হচ্ছে যে এই বিষয়ে যদি তিনি তার রানীকে দোষারোপ করেন তাহলে তার কাছে মাথা ঝোঁকানো হবে, তাই তিনি বলছেন যে হু উড স্টুপ টু ব্লেম, কে তাকে দোষারোপ করে মাথা ঝোঁকাবে তার কাছে, দিস সর্ট অফ ট্রিপলিং এই ধরনের ছোটোখাটো কাজের জন্য, এই ধরনের ছোটোখাটো বিষয়ের জন্য, ট্রিপলিং মানে ছোটোখাটো বিষয়। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ বলছে যদিও তোমার দক্ষতা রয়েছে কথা বলার, অর্থাৎ এই কথাটা ডিউক সেই বার্তাবাহক দূতকে বলছেন যে যদিও তোমার কথা বলার দক্ষতা রয়েছে বা বাকপটুতা রয়েছে, হুইচ আই হ্যাভ নট যেটা আমার নেই, যেটা তোমার আছে, এই বাকপটুতা দিয়ে সেই মেসেঞ্জার কী করতে পারতো বলে রাজা বলছেন, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, বলছে যে টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার, উইল মানে এখানে ইচ্ছা, আপনি আপনার ইচ্ছাকে কোয়াইট ক্লিয়ার মানে পুরোপুরি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারতেন, টু সাচ অ্যান ওয়ান এরকম একটা বিষয়ের প্রতি, অ্যান্ড সে এবং বলতে পারতেন, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, ডিউক বলছেন যদি আমার মধ্যে আপনার মতো এরকম বাকপটুতা থাকতো যেটা আপনার মধ্যে রয়েছে এবং আমার মধ্যে নেই, তাহলে এইভাবে আমি বলতে পারতাম, কি বলতে পারতাম, জাস্ট দিস অর দ্যাট মানে এই জিনিসগুলো, ইন ইউ মানে তোমার মধ্যে, ডিসগাস্ট মি আমাকে বিব্রত করে, তুমি যে এই বিষয়গুলো করো সেটা কিন্তু আমাকে বিব্রত করে, হিয়ার ইউ মিস এখানেই তুমি মিস করে যাও, অর দেয়ার এক্সিড দ্য মার্ক এবং তোমার সীমা অতিক্রম করে যাও, মানে কোথায় থামতে হয় তুমি জানো না। ডিউক তার ডাচেসের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন যে তিনি কোথায় থামতে হয় সেটা তিনি জানেন না। অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লেসেন্ড সো নট প্লেনলি সেট হার উইথ টু ইয়োর্স, বলছে অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লেসেন্ড সো, এবং যদি তিনি নিজেকে এই শিক্ষায় শিক্ষিত করতে চাইতেন, এই বিষয়টা নিয়ে তিনি নিজেকে শিক্ষা দিতে চাইতেন, নট প্লেনলি সেট হার উইথ টু ইয়োর্স
নট প্লেনলি, প্লেনলি মানে কি সাধারণভাবে, সেট আর উইটস, উইট মানে বুদ্ধি, টু ইয়োর্স মানে তিনি তার বুদ্ধিগুলো দিয়ে, তার যুক্তি দিয়ে সেগুলো তোমার ওপর চাপিয়ে দিত। অর্থাৎ ডিউক সেই দূতকে বলছেন যে ডিউক যদি কখনো তার ডাচেসকে এই বিষয়ে বোঝাতে চাইতেন এবং তার স্ত্রী যদি নিজেকে শিক্ষা দিতেও চাইতো, তাহলেও কিন্তু তিনি বারবার ডিউকের সঙ্গে ঝগড়া করতেন, তার বুদ্ধি দিয়ে বারবার যুক্তি দিয়ে তাকে বোঝাতে চাইতেন, অর্থাৎ তার কথা মানতে চাইতেন না। ফোরসুথ তখনও, অ্যান্ড মেড এক্সকিউজ তিনি এক্সকিউজ বা অজুহাত দিতেন। ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চোজ নেভার টু স্টুপ। বলছেন ইভেন দেন উড বি সাম স্টুপিং, এবং এটা করলে ঝোঁকা হতো, অর্থাৎ ডিউক যদি তার ডাচেসকে বোঝাতে চাইতেন তাহলে কিন্তু ডিউককে তার ডাচেসের কাছে মাথা নত করতে হতো। অ্যান্ড আই নেভার চোজ টু স্টুপ, এবং আমি কখনো মাথা নত করতে শিখিনি, আমি কখনো ঝুঁকতে শিখিনি, এটা ডিউক বলছেন। ও স্যার হি স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার। ও স্যার, ও হে মহাশয়, সি স্মাইল্ড তিনি হাসতেন, নো ডাউট নিঃসন্দেহে, অর্থাৎ নিঃসন্দেহে তিনি হাসতেন, হোয়েন এভার আই পাস্ট হার যখনই আমি তার পাশ দিয়ে যেতাম। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু যেই তার পাশ দিয়ে যেত সেই একই রকম হাসি কি তিনি হাসতেন না? অর্থাৎ ডিউক সেই মেসেঞ্জারকে বলছেন যে নিঃসন্দেহে আমি যখন তার পাশ দিয়ে যেতাম আমার সেই ডাচেস আমাকে দেখে হাসতেন, কিন্তু শুধুমাত্র আমাকে দেখেই হাসতেন না, আরও যারাই তার পাশ দিয়ে যেতেন তাদেরকে দেখেও সেই একই রকমভাবে তিনি হাসতেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ডিউক তার লাস্ট ডাচেসকে নিয়ে কিন্তু ঈর্ষান্বিত ছিলেন। দিস গ্রিউ, এবং এই বিষয়টা বেড়েই চলেছিল, অর্থাৎ এই যে তিনি যে কেউ পাশ দিয়ে গেলে হাসতেন এই বিষয়টা কিন্তু বেড়েই চলেছিল। এরপর কি হলো, আই গেভ কমেন্টস আমি আদেশ দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি একবারে থেমে গেল। অর্থাৎ কি হলো, তার মৃত্যু হলো, তার সমস্ত হাসি থেমে গেল চিরকালের মতো। অর্থাৎ ডিউক তার লাস্ট ডাচেসকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। দেয়ার সি স্ট্যান্ডস, আর দেখো ওখানে তিনি দাঁড়িয়ে আছেন, অ্যাজ ইফ অ্যালাইভ যেন দেখে মনে হচ্ছে জীবন্ত। উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি একটু কষ্ট করে উঠে দাঁড়াবেন? ডিউক এবার সেই দূতকে বলছেন আপনি কি একটু কষ্ট করে উঠে দাঁড়াবেন? উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তারপর উই উইল মিট আমরা দেখা করব দ্য কোম্পানি বিলো, নিচে আরও যে সমস্ত সঙ্গীরা রয়েছে তাদের সাথে দেখা করব। আই রিপিট আমি আবার বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, দ্য কাউন্ট মানে যিনি আপনাকে পাঠিয়েছেন, ইয়োর মাস্টার তিনি আপনার প্রভু, ইজ নোন মিউনিফিসেন্স মানে তিনি তার দানশীলতার জন্য প্রসিদ্ধ, তিনি তার দানশীলতার জন্য পরিচিত। মিউনিফিসেন্স মানে দানশীলতা, অর্থাৎ তিনি প্রচুর দান ধ্যান করেন। ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, অ্যাম্পেল মানে যথেষ্ট আর ওয়ারেন্ট মানে প্রমাণ, ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট মানে এটা যথেষ্ট প্রমাণ, দ্যাট নো জাস্ট প্রিটেন্স যে এটা কোনো ভান নয়, কোনো অভিনয় নয়, অফ মাইন্ড মানে আমার, ফর ডাউরি মানে পণের জন্য। অর্থাৎ আমি যে আপনার প্রভুকে মিউনিফিসেন্স বা দানশীল বললাম এবং দানশীলতার জন্য যে তিনি পরিচিত সেটা যে বললাম, সেটা এই কারণে নয় যে আমি তার কাছ থেকে পণ চাই, আমার কিন্তু পণ নেওয়ার কোনো অভিসন্ধি নেই, আমি কোনো প্রিটেন্স করছি না, আমি কোনো ভান করছি না ডাউরির জন্য। উইল বি ডিসঅ্যালাউড মানে তিনি যদি ডাউরি বা পণ দিতে চান সেটা কিন্তু অ্যালাউ করা হবে না, আমি কিন্তু মোটেই এটা নিতে পছন্দ করি না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার সুন্দরী কন্যাকে তিনি দিতেই পারেন। অর্থাৎ একদিকে তিনি বলছেন যে তিনি কিন্তু ডাউরি বা পণ নিতে চান না, আবার অন্যদিকে বলছেন তিনি তো খুব দানশীল তাই তিনি তার সুন্দরী কন্যাকে সুন্দর করে সাজিয়ে দিতেই পারেন। অর্থাৎ একদিকে তিনি নিতেও চাইছেন আবার নিতেও চাইছেন না। অ্যাজ আই অ্যাভোড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, অ্যাজ যেমনটা আই অ্যাভোড মানে আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম, অ্যাট স্টার্টিং শুরুতে, ইজ মাই অবজেক্ট অর্থাৎ আমার অবজেক্ট বা উদ্দেশ্য কিন্তু তার ডটার বা কন্যা, অর্থাৎ তাকে বিবাহ করা, এবং আমার কোনো ডাউরি বা কোনো পণের কোনো অভিলাষা নেই, কিন্তু আবার তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তার কিন্তু পণ চাই। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, বলছে না স্যার আমরা একসাথেই নিচে যাব। নোটিস নেপচুন দো টেমিং এ হর্স, নোটিস নেপচুন, নেপচুন হলো রোমের সমুদ্র দেবতা। ডিউকের প্রাসাদে রোমের সমুদ্র দেবতা নেপচুনের একটি মূর্তি ছিল, তো সেই মূর্তিকে দেখিয়ে ডিউক বলছেন নোটিস নেপচুন, নেপচুনের এই মূর্তিটা লক্ষ্য করো। দো যদিও টেমিং এ সি হর্স, টেম মানে বস করা, আর এখানে টেমিং মানে বস করছে এ সি হর্স একটি সামুদ্রিক ঘোড়াকে। বলছে নেপচুনের ওই মূর্তিটা লক্ষ্য করো, যদিও এখানে দেখা যাচ্ছে নেপচুন কিন্তু একটা সামুদ্রিক ঘোড়াকে বস করছে। দো এ রেয়ারিটি যদিও এটা একটা দুর্লভ মূর্তি। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, ক্লজ অফ ইন্সবার্গ হলেন একজন ভাস্কর যিনি এই মূর্তিটা তৈরি করেছেন, তাই তিনি বলছেন যে এটা একটা খুব দুর্লভ মূর্তি। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ক্লজ অফ ইন্সবার্গ ব্রোঞ্জের তৈরি করেছে আমার জন্য। আসলে এই যে মূর্তি, এই মূর্তিতে দেখা যাচ্ছে নেপচুন একটি সামুদ্রিক ঘোড়াকে বস করছে
এটা দেখে তিনি ওই দূতকে বুঝিয়ে দিতে চাইছেন যে আমিও কিন্তু আমার স্ত্রীকে এইভাবেই বশ করতে চাই, আমার আগের স্ত্রীকেও চেয়েছিলাম এবং পরবর্তী যার সাথে বিয়ে হতে চলেছে তাকেও কিন্তু এইভাবেই আমি বশ করতে চাই, অর্থাৎ আমার বসে রাখতে চাই। এইভাবে গোটা কবিতা জুড়ে তিনি সেই বার্তাবাহক দূতকে বুঝিয়ে দিলেন যে কী ধরনের স্ত্রী তার চাই, কোন কোন স্বভাব তার মধ্যে থাকতে হবে এবং কোন কোন থাকতে হবে না। এবং এই কবিতা জুড়ে আমরা একদিকে যেমন সেই লাস্ট ডাচেসের সরল নমনীয় একটা মনোভাব দেখতে পেলাম, যিনি সবার প্রতি সমান দৃষ্টি দেন এবং সবাইকে সমান চোখে দেখেন এবং খুবই সরল মনের একজন মানুষ। তেমনি অন্যদিকে ডিউক কিন্তু খুবই অহংকারী উদ্ধত প্রকৃতির একজন মানুষ, সাথে তার কবিতার শেষের দিকে আমরা দেখলাম তার পণের জন্য যথেষ্ট লোভও রয়েছে এবং তার মধ্যে যে একটা পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে, মহিলাদের বসে রাখা, মহিলাদের দমিয়ে রাখার মনোভাব রয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তো এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।